আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা একটা কাগজ দেখে অবশ্যই চিন্তা ভাবনা করছেন আসলে কাগজটা কিসের হতে পারে। কারণ হচ্ছে আসছে সামনে ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনের পাশাপাশি আপনারা আরো একটি ব্যালট পাবেন গণভোটের। আসলে গণভোটটা কি? এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আমি যে সম্পূর্ণটা জানতাম বিষয়টা এমন না। বর্তমান আ সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook, Google বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন তথ্য খুঁজে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আসলে গণভোটটা কি? গণভোট আপনারা কোন প্রক্রিয়ায় কোন প্রশ্নের পক্ষে আপনারা হ্যাঁ কিংবা না বলবেন? এটা আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। আসলে আমার কাছে জানতে চাওয়া হবে হ্যাঁ কিংবা না। কিন্তু আমি কার বিষয়ে কোন বিষয়ে হ্যাঁ কিংবা না বলবো? এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। সেই দিক থেকে কিছু তথ্য-উপথ্য খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যদি ধৈর্য ধরে শুনতে পারেন তাহলে অবশ্যই হ্যাঁ কিংবা না ভোটের ব্যাপারে কিছুটা হলেও আপনি ধারণা নিতে পারবেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারি আপনারা ভোট দেওয়ার ব্যাপারে কিছুটা হলেও আপনার জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা শুরু করি। ধৈর্যের সহিত থাকবেন। আপনাদের গণভোটের ৪ টা প্রশ্নের ব্যাপারে হ্যাঁ কিংবা না বলতে হবে। ৪ টা প্রশ্নের ব্যাপারে আপনি যদি রাজি থাকেন তাহলে হ্যাঁ বলবেন এবং ৪ টা প্রশ্নে যদি আপনি না থাকেন তাহলে না বলবেন। এ ব্যাপারে আমি ৪ টা প্রশ্নই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ১ নম্বর হচ্ছে স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা। স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা বলতে স্বচ্ছ নির্বাচন ব্যবস্থাটা যেমন আমার কাছে ভালো লাগছে। এটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা বিএনপি শুরু করছিল বা অন্যান্য দলও এবিতে আগ্রহ প্রকাশ করছে। তত্ত্বাবধায়ক সরকার বলতে একটা নিরপেক্ষ সরকার, যে সরকার কোনো সরকারের প্রভাব থাকবে না। বিরোধী দল কিংবা সরকারি দল উভয় পক্ষের মধ্যপন্থী একটা অবস্থান থেকে একটা বিরোধী দল থাকবে। এটা খুব সুন্দর একটা অবস্থা। এরপর হচ্ছে আ জুলাই সনদ অনুযায়ী নির্বাচনী আ অফিসার, নির্বাচন কমিশনার প্রয়োগ। এখন জুলাই সনদ সম্পর্কে আমরা যদিও অনেক কিছু জানি না এবং জুলাই সনদ পূর্ণাঙ্গটা পড়ার আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। যদিও আমরা ২-১ জন অনলাইনে যারা ঘাটাঘাটি করি তাদের পক্ষে পুরো জুলাই সনদ পড়া কখনোই সম্ভব না। কারণ পুরো জুলাই সনদটা একটা বিস্তৃত একটা বিষয়, অনেকগুলো পৃষ্ঠার বিষয়, এগুলো পড়া সম্ভব না। গেল স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা। এটা খুব ভাল লাগছে আমার কাছে। এরপর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এটা হচ্ছে আপনার আমাদের সংসদ মূলত ৩০০ আসনের। এই ৩০০ আসনের দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে এরকম যে ১০০ আসন ভিত্তিক একটা ১০০ জনকে নির্বাচন করা হবে এবং ১০০ জন ভিত্তিক একটা আসন থাকবে এবং অন্যান্য বাকি যারা থাকে তাদেরকে নিয়ে অন্য একটা আসন থাকবে এবং এই ১০০ আসনের কাজ কি থাকবে এবং একটা আসনের কাজ থাকবে সংবিধান প্রণয়ন করা, যেকোনো রাষ্ট্রের যেকোনো কারিকাঠামো পরিবর্তনের ক্ষেত্রে এই ১০০ জনের সিদ্ধান্ত প্রয়োজন হবে এবং ১০০ জনের ভোটেই রাষ্ট্রের কারিকুলাম, রাষ্ট্রের কাঠামো এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ হ্যাঁ কিংবা না ভোটের মাধ্যমে রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হবে। এটার পক্ষে যদি আপনি হ্যাঁ থাকেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ বলবেন এবং এটার পক্ষে যদি আপনি না থাকেন এবং ওই ব্যালটে আপনি তখন না বলে দিবেন। এবং এক্ষেত্রে আমার একটু ব্যক্তিগত মতামত আমি বলি, যখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে ১০০ জন যখন ভোটের মাধ্যমে হ্যাঁ কিংবা না বলবে, এর চাইতে যদি ৩০০ জন হ্যাঁ কিংবা না বলে, সেখানে জনগণের ৩০০ জন সংসদ সদস্য ৩০০ টি আসনের জনগণের প্রতিনিধিত্ব করে। সেখানে ৩০০ জন যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করে, ৩০০ জনের মনোভাব ওই সংবিধানের উপর প্রতিফলিত হবে এবং পরিলক্ষিত হবে। সেক্ষেত্রে ১০০ জনের চেয়ে ৩০০ জনের মতামতই সংবিধান পরিবর্তন হলে আমার মতে ভালো হয়। এরপর যদি ৩ নম্বরে আসি, আপনার জুলাই সনদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন। জুলাই সনদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন, আসলে এটা আমরা জুলাই সনদটা পরিপূর্ণভাবে আমরা জানি না। আসলে জুলাই সনদ কোন কারিকুলামে তৈরি হয়েছে, কি করা হয়েছে সাধারণ মানুষের পক্ষে। যেহেতু গণভোট বলতে সারা বাংলাদেশের পুরো মানুষের ভোট। সেক্ষেত্রে গণভোটের ব্যাপারে যখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাব, গণভোটের প্রচারণা আসলে এই স্বল্প সময়ের মধ্যে সবাই অবগত হইতে পারেনি। আসলে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন কমিশন, যদিও নির্বাচন কমিশন স্বচ্ছ হয়, সংবিধান মতো হয় এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন আমাদের সকলেরই কাম্য। এরপর আমরা যদি এরপর আসি বাধ্যতামূলক রাজনৈতিক সংস্কার। বাধ্যতামূলক রাজনৈতিক সংস্কারের মধ্যে আছে প্রধানমন্ত্রীর মেয়াদ ২ বছর। একজন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন হবেন, সেই প্রধানমন্ত্রীর মেয়াদ ২ বছর থাকবে এবং এর বেশি প্রধানমন্ত্রীর মেয়াদ থাকতে পারবে না। ৩ নম্বর হচ্ছে আপনার রাজনৈতিক ক্ষমতা কমানো।
রাজনৈতিক ক্ষমতা বলতে একটা রাজনৈতিক সরকার যখন সরকারের দায়িত্ব থাকে তখন সংবিধানের উপরে তার একটা ক্ষমতা থাকে এবং সংবিধানের উপরে তাদের যাতে হস্তক্ষেপ না থাকে সেটার ব্যাপারে ক্ষমতা কমানো। নারীর সংসদে নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন যেটা নারীর একটা সংখ্যাগরিষ্ঠ অংশ যখন সংসদে থাকবে তখন নারীদের পক্ষে কথা বলার মতো লোক থাকবে এবং নারীদের অধিকারের পক্ষে কথা বলার মতো লোক থাকবে। এটা আমার কাছে খারাপ লাগেনি। এরপর হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন করা। একটা দল যখন ক্ষমতায় থাকে, সংখ্যাগরিষ্ঠ যখন তার সংসদে থাকে, তখন সেই দলের যদি ডেপুটি স্পিকার এবং সংসদীয় সভাপতি থাকে সেক্ষেত্রে সংসদ পরিচালনাভাবে বিরোধী দল একটা চাপের মধ্যে থাকে। সেক্ষেত্রে আত্মসমালোচনার জায়গা থেকে এবং আমাদের বিবেকের জায়গা থেকে যদি এটা হয় একদম খারাপ হয় না। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং নির্বাচন কমিশনের সভাপতি গঠন করলে এটাও খারাপ হয় না। আমার কাছে চতুর্থ বিষয় যেটা যেটা আমার কাছে একটু খটকা লেগেছে সেটা হচ্ছে জুলাই সনদের অন্যান্য অঙ্গীকার। এই জুলাই সনদের অন্যান্য অঙ্গীকার আমরা কিন্তু জুলাই সনদ সম্পর্কে আসলেই সবাই সচেতন না, সবাই জানি না। বর্তমানে বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধানে আপনি জানেন জিয়াউর রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম সহ বিভিন্ন সংশোধনী যেটা জনগণ বান্ধব মানুষের কল্যাণে কাজ করছে এই সংবিধান প্রণয়ন করা আছে এবং এই সংশোধন এই জুলাই সনদের অন্যান্য অঙ্গীকার এর মানে এটা পরিলক্ষিত হয় যে আপনারা যখনই এটার পক্ষে হ্যাঁ ভোট দেবেন তখন এই জুলাই আগামী এর আগের যে সংবিধান আছে এই সংবিধান পরিবর্তন হয়ে যাবে এবং এই সংবিধানের জুলাই সনদের কার্যক্রম অনুযায়ী এই জুলাই সনদ যখন আপনার হ্যাঁ পক্ষে জয়যুক্ত হবে তখন 180 দিনের মধ্যে আপনার এই জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং এর আগের সংবিধান সংশোধিত হবে। এই হচ্ছে জুলাই সনদের সম্পূর্ণ পরিস্থিতি এবং হ্যাঁ এবং না ভোটের আপনার সিদ্ধান্ত। আপনি যদি এবার আমি যদি অল্প কথার মধ্যে আসি, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচন, তৃতীয়ত হচ্ছে বাধ্যতামূলক রাজনৈতিক সংস্কার, চতুর্থ হচ্ছে জুলাই সংসদের অন্যান্য অঙ্গীকার। এই চারটি বিষয়ে যদি আপনি হ্যাঁ থাকেন তাহলে হ্যাঁ বলবেন, না থাকলে না বলবেন। ধন্যবাদ সবাইকে।